এখন পশুপতি মন্দিরে যে আমার হাতেও ডালা। ভারতীয় নাগরিক হিসাবে বিনা পাসপোর্টে বিদেশ ভ্রমণের স্বাদ সত্যিই এক অতুলনীয় জগতে নিয়ে যাবে আপনাকে। তাই আপনারা যারা বিনা পাসপোর্টে বিদেশ ঘুরতে চান, এই ভিডিওটি তাদের জন্য। হাওড়া থেকে রক্সৌল এক্সপ্রেস করে চলে আসি বর্ডার সীমান্তে এবং আমাদের আধার কার্ড যাচাইয়ের পরেই আমরা চলে আসি বিদেশে। দেখতেই পারছেন বিদেশের প্রথম গেট। আমাদের এই সফরটি ছিল প্রকৃতি, ধর্ম, ইতিহাস এবং বিনোদনের এক অনন্য মিশ্রণ। অর্কিড গাছ ঝোলানো এই রেস্টুরেন্টে প্রথমে আমরা কিছু খাবার খেয়ে নিই, কারণ পথ অনেকটা দূর পাড়ি দিতে হবে। আমরা পৌঁছাবো পোখরাতে, সেখানে থাকবো 2 দিন এবং দেখব বিভিন্ন ঐতিহাসিক স্থান। আমাদের যেহেতু অনেকটা পথ পাড়ি দিতে হবে, তাই আমরা নিরামিষ খাবারকে বেছে নিই। এরপর আমরা চলে আসি পোখরাতে। এসেই ঝাঁকজমকপূর্ণ 2টি হোটেলকে আমরা বেছে নিই, কারণ যেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা এসেছি, আমাদের সংখ্যা ছিল 2টো ট্যুরিস্ট বাস মিলিয়ে 70 জনা। অর্থাৎ আমাদের একটা হোটেলে জায়গা হয়নি, আমাদের 2টো হোটেলকে বেছে নিতে। বন্ধুরা, আমরা ধীরে ধীরে হোটেলের মধ্যে প্রবেশ করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানকার প্রতিটা রুম একই রকম। এই দেখো, ডবল বেড, কোনো জায়গায় 3টে বেড। আর বাইরের দৃশ্যটা দেখো, চারিদিকে শুধু হোটেল আর হোটেল। এখানে কাঁচ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। যদি তোমরা ওপেন করো, এখান থেকে দেখো সুন্দর ব্যালকনিতে দাঁড়িয়ে হোটেলের দৃশ্য দেখতে পারবা। চারিদিকে শুধু হোটেল আর হোটেল, আর শীতল হাওয়া। আর এখানে পাহাড়ের যে দৃশ্য সেটা দেখা যাচ্ছে। এবার আমি হোটেলের ভেতরকার টয়লেটটাকে একবার দেখিয়ে দেবো। টিভি রয়েছে, আর এই যে আমি টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে শুধু আকাশচুম্বী হোটেল। দেখতেই পারছেন মাথা উঁচু করে নেপালের পোখরাতে দাঁড়িয়ে রয়েছে সব সুন্দর সুন্দর হোটেল। আর আমরা ঠিক এই জায়গাতেই ছিলাম। এখান থেকে মাত্র 15 পা হাঁটলেই সুন্দর মার্কেট। আমরা সকালবেলায় এখানেই হোটেলের মধ্যে নাস্তা সেরে নিই। সকালে ছিল লুচি, আলুর দম, ঘুগনি। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার সুন্দর মার্কেট। সকালবেলায় রোদ্দুরের আলোতে এখানকার শপিং মলগুলো যেন জেগে কথা বলে। সুন্দর সুন্দর মহিলাদের পোশাক এবং গহনা এখানে সস্তাতে পাওয়া যায়। সবথেকে বড় ব্যাপার হলো এখানে সেলও চলে, অর্থাৎ যেই পোশাকের দাম 5,000 টাকা, সেটা আপনারা 2,500 থেকে 2,000 টাকার মধ্যেও পেয়ে যাবেন। নেপালের বিভিন্ন ট্র্যাডিশনাল জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। বিখ্যাত কার্পেট এবং ঘর সাজানোর সামগ্রী পরপর সাজানো রয়েছে এই শপিং মলে। আমাকে আয়নাতে দেখতে পারছেন, আমি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। দোকানের মাঝখানেই রয়েছে বিভিন্ন পৌরাণিক জিনিস, তার সঙ্গে পোশাক পরিচ্ছদ। অর্থাৎ আপনি ইচ্ছা করলেই বাইরে বেরিয়ে বিভিন্ন পোশাক এবং অন্যান্য জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। যাই হোক, নেপালের পোখরাতে দিনের বেলায় আমি এই জায়গাটাকে দেখালাম। রাতের বেলায় এই জায়গাটার চিত্র কিন্তু অন্যরকম। মানুষের ভিড় তখন 10 গুণ বেশি থাকে এখানে। এরপরে আমরা বাসে উঠলাম। আমাদের বাসে প্রতিটা যাত্রী অপেক্ষা করছিল কখন আমরা পৌঁছাবো পাহাড়ে ঘেরা বিন্ধ্যবাসিনী টেম্পলে। নেপালের অন্যতম জনপ্রিয় হিন্দু ধর্মীয় স্থান এটি। চারিদিকে পাহাড়ে ঘেরা এই ঐতিহাসিক মন্দির দেখতে মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ঘণ্টাধ্বনি, ধূপের সুগন্ধ এবং ভক্তদের প্রার্থনার দৃশ্য মনকে ভক্তিভাবাপন্ন করে তোলে। মন্দির প্রাঙ্গণ থেকে চারিপাশের পাহাড়ি দৃশ্যও অত্যন্ত মনোরম। সেখানে কিছুক্ষণ প্রার্থনা করে আমরা এক গভীর মানসিক শান্তি অনুভব করি এবং ধীরে ধীরে মন্দিরের চারিদিক ঘুরে
দেখতে থাকি। চারিদিকে অসংখ্য মানুষ পূজার জন্য বিভিন্ন মন্দিরে লাইন দিয়ে পুজো অর্চনা করে এবং নিজের মনস্কামনা পূরণের জন্য আরতি জানায়। আমরাও ঠিক একইভাবে অনেকে লাইন দিয়ে এখানে পুজো দিই এবং ধীরে ধীরে মন্দির চত্বরের আরও যেসব ছোট ছোট মন্দির রয়েছে সেগুলি ঘুরে দেখতে থাকি। চারিদিকে মন্দির প্রাঙ্গণে প্রদীপ জ্বলন্ত অবস্থায়, তৈলশিখার গন্ধ যেন নাকে সুগন্ধির আলোকে মোড়কে মুড়ে দেয় আমাদের প্রত্যেকে। আর বিশাল বিশাল ঘণ্টাধ্বনি শব্দে যেন চারিদিক এক প্রাণময় প্রতিষ্ঠা লাভ করে দেবীর আরাধনায়। প্রকৃতির এই সব রূপ দেখে আমি চলে আসি আমার মেয়ের জন্য একটা রুদ্রাক্ষের সাজি কিনতে। কি সুন্দর সব এখানে রুদ্রাক্ষের সাজি বিক্রি হয়, ছোট বড় বিভিন্ন রকমের সাজি এখানে বিক্রি হয়। আমি এই রুদ্রাক্ষের সাজিটি নেপালি 400 টাকায় কিনে নিই। এরপর আমরা দেখতে যাব বিখ্যাত সাদা জলের নদী অর্থাৎ সেতি রিভার। নদীর জল এতটাই স্বচ্ছ ও সাদা রঙের দেখায় যে দূর থেকে যেন দুধের স্রোত বইছে বলে মনে হয়। আমি ঠিক ওপর থেকে অরিজিনাল যেটা পাহাড়ি নদী বয়ে চলেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। উঁচু ভিউ পয়েন্ট থেকে নিচে প্রবাহিত নদীর দৃশ্য সত্যিই অবিস্মরণীয়। পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই নদী প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। আমার ফোনটিকে আমি একটি স্ট্যান্ডের সাহায্যে রেখে এই জলটিকে স্পর্শ করার জন্য এগিয়ে গেলাম এবং গ্রিলের মাঝখান থেকে চেষ্টা করলাম যে জলটাকে একবার স্পর্শ করে মাথায় দেওয়ার। ওহ, কি ঠান্ডা শীতল জল, যেটা আপনি স্পর্শ না করলে কখনোই বুঝতে পারবেন না। আমার খুব দারুণ লাগলো ঠিক এই জায়গাতে এসে। এই সেতি রিভারের ঠান্ডা জল মাথায় স্পর্শ করার পর শরীরের সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। আর দেখতে থাকলাম সেতি রিভারের বয়ে থাকা স্রোত। এরপর আমরা চলে যাব বিখ্যাত মিউজিয়ামে, যেখানে নেপালের বহু প্রাচীন সম্পদ সুরক্ষিত রয়েছে এবং এগুলিকে অতি যত্ন সহকারে রাখা রয়েছে। মিউজিয়ামে ঢোকার আগেই লক্ষ্য করলাম দুই পাশে দুটো কামান দাগা রয়েছে, যার মাঝখান থেকে আমাদেরকে যেতে হবে। এই মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোরে বিভিন্ন জিনিস গুছিয়ে রাখা রয়েছে। আমরা গ্রাউন্ড ফ্লোরের সমস্ত জিনিসকে একবার আপনাদের সামনে ঘুরে দেখাই। দেখতেই পারছেন চাষাবাদের জিনিসপত্র, দৈনন্দিন কাজের জন্য জিনিসপত্র, গৃহিণীর জিনিসপত্র সমস্ত কিছু এখানে সংরক্ষিত রয়েছে। আর রয়েছে নেপালের আর্মি ম্যানদের পোশাক এবং যুদ্ধ করার রণকৌশল, তাদের অস্ত্র সামগ্রী, মাথার টুপি, বন্দুক, বিভিন্ন সময় ব্যবহৃত তরোয়ালগুলো এখানকার আকর্ষণীয় বিষয়বস্তু হয়ে উঠতে পারে আপনার কাছে। আপনি যদি ইতিহাস প্রেমী হন তাহলে নেপালের ইতিহাস, সংস্কৃতি, প্রাচীন জীবনযাত্রা, বিভিন্ন জাতিগোষ্ঠীর পোশাক, ব্যবহৃত সামগ্রী এবং ঐতিহ্যের নানা নিদর্শন এখানে দেখে যেতে পারেন। নেপালের মিউজিয়াম থেকে বেরিয়েই আমরা চলে যাব একটি সুন্দর জলপ্রপাত দেখতে। পাহাড়ের গা বেয়ে এই জলপ্রপাত ধীরে ধীরে নিচের দিকে নেমে এসেছে আর দূর থেকে দেখতে এটিকে অসাধারণ লাগে। একটি মুখ থেকে যখন এটি নিচের দিকে ঝরে পড়ে ঝর্ণা আকারে, তখন যেন মনে হয় এক ছুট দিয়ে চলে যাই এখানে স্নান করতে। কিন্তু যাই হোক, প্রকৃতির অপরূপ দৃশ্যকে দেখে আমরা এগিয়ে যাব এইবার এই বিখ্যাত জায়গায়, যেখানে টাকার কয়েন ফেললে মনোকামনা পূর্ণ হয়। ঠিক ওই গোলাকার জায়গাতেই আপনাকে ফেলতে হবে। এরপর আমরা চলে আসি নেপালের পোখরা শহরে অবস্থিত গুপ্তেশ্বর মহাদেব কেভে, একটি বিখ্যাত ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। এটি একটি প্রাকৃতিক গুহার মধ্যে অবস্থিত শিব মন্দির, যেখানে প্রতি বছর হাজার হাজার ভক্ত ও পর্যটন দর্শনে আসেন। গুপ্তেশ্বর শব্দের অর্থ হলো গোপন বা লুকিয়ে থাকা ঈশ্বর। জনশ্রুতি অনুযায়ী বহু বছর আগে এই গুহার ভেতরে স্বয়ং মহাদেবের শিবলিঙ্গ আবিষ্কৃত হয়। এরপর থেকেই স্থানটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিতি লাভ করে। গুহার প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলে প্রথমেই অনুভূত হয় এক রহস্যময় পরিবেশ। সরু সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় আর চারিপাশে দেখা যায়
প্রাকৃতিকভাবে তৈরি পাথরের দেওয়াল। গুহার মূল আকর্ষণ হলো ভেতরের অবস্থিত শিবলিঙ্গ। ভক্তরা এখানে এসে মহাদেবের পূজা ও আরাধনা করেন। বিশেষ করে মহাশিবরাত্রি উপলক্ষে এখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। প্রকৃতি ও ধর্মবিশ্বাস এখানে এক অপূর্ব মিলন ঘটিয়েছে। পোখরার একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল গৌরীঘাট। নেপালের পোখরা শহরে বিখ্যাত ফেওয়ারা হ্রদের তীরে অবস্থিত একটি জনপ্রিয় ঘাট ও পর্যটন এলাকা। এটি পোখরার লেকসাইড অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ, যেখানে প্রতিদিন অসংখ্য পর্যটক ঘুরতে আসেন। গৌরীঘাটের প্রধান আকর্ষণ হলো ফেওয়ারা হ্রদে বোটিং। এখান থেকে রঙিন কাঠের নৌকা, প্যাডেল বোট বা রোবোট ভাড়া করে হ্রদের বুকে ঘুরে বেড়ানো যায়। শান্ত জলের উপর ভেসে চলতে চলতে চারিপাশের পাহাড়, সবুজ বন, পরিষ্কার আবহাওয়ায় দূরে তুষারবৃত অন্নপূর্ণা পর্বতমালার প্রতিফলন দেখা যায়। সিন্ধু হিন্দু মন্দির এবং পোখরার অন্যতম ধর্মীয় কেন্দ্র এটি। সন্ধ্যার সময় গৌরীঘাটের সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। সূর্যাস্তের সময় হ্রদের জলে সোনালি আলো পড়ে এবং মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। ঘাটের আশেপাশে ক্যাফে, রেস্তোরাঁ, দোকানপাট এবং পর্যটকদের জন্য নানা সুবিধা রয়েছে। হৃদয় বলে থাকেন এই ঘাটে এবং চড়ে বেড়ান নৌকা করে চারিদিক। এত সুন্দর এই লেকটি যে আপনাকে কল্পনার জগতে নিয়ে যাবে। নেপাল ভ্রমণের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা ছিল মনোকামনা মন্দির দর্শন। মন্দির যাওয়ার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো কেবল কার বা রোপওয়ে যাত্রা। আগে এই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে কয়েক ঘন্টা হাঁটতে হতো, কিন্তু বর্তমানে কুড়িনটার থেকে কেবল কারে মাত্র 10 মিনিটের মধ্যেই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। আমরা যখন কেবল কারে উঠলাম তখন নিচে দেখা যাচ্ছিল সবুজ পাহাড়, নদী আর ছোট ছোট গ্রাম। ধীরে ধীরে কেবল কার উপরে উঠতে শুরু করলো। চারিপাশের দৃশ্য এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল আমরা যেন আকাশে ভেসে চলেছি। নিচে ত্রিশূলী নদীর প্রবাহ দেখে পূজা অর্চনার বিভিন্ন দোকান পেরিয়ে আমরা চলে আসলাম মনোকামনা মন্দিরে। এই মন্দিরটি নেপালের গোর্খা জেলার একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1300 মিটার উচ্চতায় নির্মিত এই মন্দির দেবী ভগবতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটির ইতিহাস 1700 শতাব্দীর সঙ্গে জড়িত এবং স্থানীয় কিংবদন্তি অনুযায়ী গোর্খার রাজা রামশাহের রানী দেবীর রূপ ধারণ করেছিলেন। পরবর্তীতে সেই অলৌকিক ঘটনার স্মৃতিতে এখানে দেবীর পূজা শুরু হয় এবং ধীরে ধীরে একটি বিখ্যাত তীর্থস্থানে পরিণত লাভ করে। মন্দিরে পৌঁছানোর পরেই প্রথমেই চোখে পড়ে ঐতিহ্যবাহী নেপালি প্যাগোডা শৈলীর সুন্দর স্থাপত্য। মন্দির চত্বরে ভক্তদের ভিড়, ঘণ্টাধ্বনি, ধূপের সুগন্ধ এবং ভক্তিমূলক পরিবেশ মনকে আধ্যাত্মিক অনুভূতিতে ভরিয়ে দেয়। এখানে দেবীর কাছে পূজা দিয়ে আমরা পরিবারের সুখ, শান্তি, মঙ্গল কামনা করি। এই মন্দির চত্বরে রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি এবং ভক্তির সঙ্গে চলে আরাধনা। কোথাও প্রদীপ জ্বালানো হয় তো কোথাও ধূপের আরাধনা। সমস্ত সময় এখানে ভক্তের সমাগম লেগেই থাকে। যজ্ঞ করে এখানে পুজো দেওয়ার প্রথা রয়েছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় এখানকার নির্মল বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্য আন্তরিক ভক্তিভরে প্রার্থনা করে দেবীর মনোকামনা। মন্দির দর্শন শেষে আমরা যখন রোপওয়ে বা কেবল কারে নিচে নামতে শুরু করলাম তখন এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। উপরে পাহাড়ের চূড়া থেকে ধীরে ধীরে নিচে নামার চারিপাশের দৃশ্য আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সবুজ পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, ছোট ছোট গ্রাম, দূরে বয়ে চলা ত্রিশূলী নদী যেন এক জীবন্ত ছবির মতো লাগছিল। নেপাল ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি হলো ঝুলন্ত ব্রিজ বা সাসপেনশন ব্রিজ পার হওয়া। পাহাড়ি দেশ নেপালে অসংখ্য নদী, খাল এবং গভীর উপত্যকার উপর এই ধরনের ব্রিজ নির্মাণ করা হয়েছে, যা একদিকে যেমন যাতায়াত সহজ করে, অন্যদিকে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। মানুষ চলাচল করলে বা বাতাস প্রবাহিত হলে ব্রিজটি হালকা দুলতে থাকে। প্রথমে একটু ভয় লাগলেও কিছুক্ষণ পর সেই ভয় আনন্দে পরিণত হয়। ব্রিজের মাঝখানে দাঁড়ালে নিচে বয়ে চলা নদী, চারপাশের সবুজ পাহাড় এবং দূরের গ্রামগুলোর দৃশ্য অসাধারণ লাগে।
এই ব্রিজের নিচ থেকেই প্রবাহিত হয়েছে ত্রিশূলী নদী। আর আমি সেই ব্রিজের উপর উঠে এত মনোমুগ্ধকর একটি দৃশ্যর সাক্ষী থাকতে পারলাম। ব্রিজের উপর দাঁড়িয়ে চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মনে হচ্ছিল আমি যেন পাহাড় আর আকাশের মাঝখানে ভেসে আছি। নেপালের পাহাড়ি পরিবেশের সঙ্গে এই ঝুলন্ত ব্রিজগুলো দৈনন্দিন জীবনেও গুরুত্বপূর্ণ। নেপাল ভ্রমণের অন্যতম পবিত্র ও স্মরণীয় তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি পশুপতি মন্দিরে। ভেতরে প্রচুর মানুষের ভিড়, দেশ বিদেশ থেকে প্রত্যেকে এখানে আসে পুজো দিতে। আর এই যে আমাদের হাতে সাজির ডালা, এই যে দাদার হাতে রয়েছে। তো চলো মন্দিরের সামনে গিয়ে একদম ভিডিও তোলা বারণ, কিন্তু বাইরে থেকে তোলা যাবে বোধহয়। কলকাতা দেখাচ্ছি। আচ্ছা, আমাদের সামনে নন্দী চলে এসছে। আমরা এখন পশুপতি মন্দিরে, যে আমার হাতেও ডালা। বাহ 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 বাহ, এই যে হর হর মহাদেব। পশুপতিনাথ শব্দের অর্থ হলো সমস্ত জীবের অধিপতি। এখানে ভগবান শিবকে পশুপতিনাথ রূপে পূজা করা হয়। মন্দিরের মূল গর্ভগৃহে অবস্থিত শিবলিঙ্গটি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। ভক্তি ভরে প্রণাম করে যখন পূজা দিলাম, তখন মনে এক গভীর শান্তি ও তৃপ্তি অনুভব করছিলাম। এরপর আমরা চলে আসি মাঙ্কি টেম্পলে, যা স্বয়ম্ভূনাথ স্তূপ নামে পরিচিত। বিশাল বড় ঘণ্টাকে বাজানোর চেষ্টা করলেও সেটি ছিল তালামারা। কাঠমান্ডু শহরের একটি উঁচু পাহাড়ের উপর অবস্থিত এই স্থানটি শুধু একটি বৌদ্ধ তীর্থস্থান নয়, বরং নেপালের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। অনেক দূর থেকেই সাদা গম্বুজ এবং তার উপরে আঁকা বুদ্ধের রহস্যময় চোখ নজর কাড়ে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী স্বয়ম্ভূনাথ নেপালের প্রাচীনতম ধর্মীয় স্থাপত্যগুলোর একটি, যার ইতিহাস প্রায় ১৫০০ বছরেরও বেশি পুরনো। এখান থেকে সমগ্র নেপালের শহরকে স্পষ্টভাবে দেখা যায়। মন্দির চত্বরে পৌঁছে দেখি বিশাল সাদা স্তূপ, যার উপরে আঁকা রয়েছে বুদ্ধের সর্বদর্শী চোখ। বলা হয় এই চোখ জ্ঞান, করুণা ও সচেতনতার প্রতীক। স্তূপের চারপাশে অসংখ্য ছোট ছোট মন্দির, বৌদ্ধ বিহার, প্রার্থনা চাকা এবং প্রাচীন ভাস্কর্য রয়েছে। আমরা পুরো মন্দির চত্বর ঘুরে দেখি এবং প্রতিটি অংশের সৌন্দর্য উপভোগ করি। শত শত বছরের পুরনো স্থাপত্য, সোনালী কারুকার্য এবং ধর্মীয় নিদর্শনগুলো দেখে মুগ্ধ হয়ে যাই। চত্বরের এক পাশে দাঁড়িয়ে দেখি অসংখ্য বানর ঘুরে বেড়াচ্ছে, কারণ স্বয়ং শম্ভুনাথ এখানে অনেকেই মাঙ্কি টেম্পল বলে ডাকেন। পর্যটক ও ভক্তদের ভিড়ের মধ্যেও স্থানটি আধ্যাত্মিক আবহ বজায় ছিল। আমরা পৌঁছে যাই সেই বিখ্যাত ডিপ পয়েন্ট, যেখান থেকে পুরো কাঠমান্ডুর এই মন্দিরটিকে দেখা যায়। এরপর কাঠমান্ডুর একটি প্রাচীন মন্দির প্রাঙ্গণে পৌঁছাই। তখন আকাশ মেঘে ঢাকা আর খুব জোরে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির জলে ভিজে মন্দির হলুদ রঙের দেওয়ালগুলো আরও উজ্জ্বল ও আকর্ষণীয় লাগছিল। মন্দিরের প্রবেশপথে ছোট একটা ঘণ্টা ঝুলছিল। এই বৃষ্টি উপেক্ষা করেই কেউ নীরবে মন্দির চত্বর ঘুরে দেখছিলেন। চারিদিক ধূপের গন্ধ এবং ঘণ্টার মৃদুধ্বনি মিলিয়ে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছিল এখানে। আমরাও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে শান্ত পরিবেশ উপভোগ করি। বৃষ্টির মধ্যেই সেই মন্দির দর্শনের স্মৃতি আজও মনে পড়ে। প্রকৃতি, ধর্ম, ইতিহাস যেন সেখানে একসঙ্গে মিলেমিশে ছিল, যা আমাদের নেপাল সফরকে আরও সমৃদ্ধ ও স্মরণীয় করে তুলেছে। এবার আপনাদেরকে নিয়ে যাব বৌদ্ধনাথ স্তূপে, যেখানে হাজার হাজার মানুষ চারিদিকে শুধু ঘুরতেই থাকে, অর্থাৎ প্রদক্ষিণ বা কোড়া করতে থাকেন। কেউ প্রার্থনা চাকা ঘোরান, কেউ মন্ত্র জপ করেন, আবার কেউ নীরবে হেঁটে চলেন। সকাল থেকে রাত পর্যন্ত এই প্রদক্ষিণ চলতেই থাকে। আমরাও কিছুক্ষণ সেই ভক্তদের সঙ্গে হেঁটে স্তূপ প্রদক্ষিণ করি। ধীরে ধীরে মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে
অনেক দূরে চলে এসেছি। সেখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো উদ্বেগ নেই, শুধু শান্তি, ধ্যান এবং আধ্যাত্মিকতার অনুভূতি। বিশাল স্তূপ, এই হাজার হাজার মানুষের একসঙ্গে প্রদক্ষিণ এবং চারপাশের ধর্মীয় পরিবেশ বৌদ্ধনাথকে নেপাল সফরের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করেছিল। মনে হচ্ছিল এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং মানুষের বিশ্বাস, শান্তি এবং সহাবস্থানের এক জীবন্ত প্রতীক। এবার আমরা প্রদক্ষিণ করতে করতে মূল দরজা থেকে বৌদ্ধনাথ স্তূপের ভেতরে প্রবেশ করলাম, যেখানে দেখলাম মানুষ ধ্যানে মগ্ন। আকাশ মেঘের ঘনাঘটা কাটিয়ে যেন বৃষ্টিরূপে নিচে ঝরে পড়ছে, তা সত্ত্বেও ধ্যান যেন ভঙ্গ হচ্ছে না। দেখতে দেখতে ভ্রমণের 6 দিন পার হয়ে গেছে, তাই কেক কেটে, কোল্ড ড্রিঙ্কস, ম্যাঙ্গো, যাবতীয় ঠান্ডার আয়োজন এখানে ছিল। আমরা 2 টিমের সদস্যরা একসাথে সেগুলিকে খাওয়া দাওয়া করি এবং আনন্দ উপভোগ করি। আমি কাঠমান্ডুর বিখ্যাত নাইট লাইফেরও স্বাদ নিয়েছিলাম। সেই অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল LOD ক্লাব, লর্ড অফ দ্য ড্রিঙ্কস ভ্রমণ। অনেক পর্যটক এর তুলনা থাইল্যান্ডের পাটায়া শহরের বিখ্যাত নাইট লাইফের সঙ্গে করে থাকেন। রাত 12টার পর এই অঞ্চল যেন একদম সেজেগুজে ওঠে। কাঠমান্ডুর থামেল এলাকায় অবস্থিত এই ক্লাবটি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের সেরা ক্লাবগুলোর তালিকায় স্থান পেয়েছে। 2026 সালের একটি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এটি বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে 40তম স্থানে উঠে আসে। একটি কথা বলে রাখি, এই ক্লাবে ঢুকতে গেলে আপনি চটি পরে ঢুকতে পারবেন না, অর্থাৎ মেল বা ফিমেল যেই পার্সনই ঢুকুন না কেন আপনাদের জুতো পরে প্রবেশ করতে হবে। অর্থাৎ যদি আপনার কাছে জুতো না থাকে তাহলে 1000 টাকা জুতো ভাড়া করে আপনি এই ক্লাবে ঢুকতে পারেন। সারা বিশ্বে লর্ড ক্লাবটি এমনি 40তম তকমা পায়নি। ঢুকতেই আলোক রশ্মির ছকা যেন চোখের মধ্যে চিকড়ে উঠল। চারিদিকে অসংখ্য ভিড় এবং গমগম শব্দের মধ্যে আমরা মেন গেট খুলে ভেতরে প্রবেশ করলাম। মিউজিক শুরু হতেই পুরো পরিবেশ বদলে যায়। শত শত মানুষ একসঙ্গে নাচছে, ডিজের তালে তালে হাত তুলছে এবং আনন্দ উপভোগ করছে। বিশাল ডান্স ফ্লোর, ঝলমলে আলো এবং উচ্চমানের সাউন্ড সিস্টেম মুহূর্তের মধ্যে সবাইকে উচ্ছ্বাসে ভরিয়ে দেয়। মনে হচ্ছিল যেন কোনো আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত আছি। অনেক পর্যটক এটাকে থাইল্যান্ডের পাটায়া ডান্স ক্লাবের সঙ্গে তুলনা করে থাকে। তবে নেপালের মতো একটি পাহাড়ি ও ধর্মীয় ঐতিহ্যে সমৃদ্ধ দেশে এমন আন্তর্জাতিক মানের একটি ক্লাব দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম। দিনের বেলা মন্দির স্তূপ এবং পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার পর রাতের বেলা লর্ডের প্রাণবন্ত পরিবেশ নেপালের এক সম্পূর্ণ ভিন্ন রূপ তুলে ধরেছিল। সব মিলিয়ে বলতে পারি লর্ড ক্লাবে কাটানো সময় ছিল আমার নেপাল সফরের এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। আধ্যাত্মিকতা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক বিনোদন সব কিছুর সমন্বয়ে নেপাল যে কত বৈচিত্র্যময় একটি দেশ, লর্ড ক্লাব তার একটি উজ্জ্বল উদাহরণ। লর্ড ক্লাব শুধু নেপাল নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ডান্স ক্লাব হিসাবে পরিচিত লাভ করেছে। এরপর আমি একটু হোটেলটাকে বর্ণনা করে দেখাই। আমরা ছিলাম নেপালের কাঠমান্ডুতে একদম পশুপতি হোটেলে, যেখানে সুইমিং পুল রয়েছে, বাচ্চাদের স্নান করার ব্যবস্থা রয়েছে, এমনকি বড়রাও এই সুইমিং পুলে স্নান করতে পারে। চলুন আপনাদের একবার ঘুরিয়ে দেখাই আমাদের এই পশুপতি হোটেলটিকে। হোটেলটির ভেতরকার অবস্থা কেমন এবং রুমগুলোর অবস্থা কেমন একবার আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই। কারণ আপনারা ভ্রমণ করতে আসলে আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে যদি সেই রেফারেন্স নিয়ে যান আপনাদের 500 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। অর্থাৎ এই হোটেলে ঢুকতেই ঠিক এই রকম পরিবেশ আপনাদের চোখে পড়বে। চারিদিকে সুন্দর সাজানো পাথরের নকশা, কারুকার্য এবং দেয়ালে আঁকা রয়েছে বিভিন্ন মন্দিরের ছবি। অনেক জায়গা রয়েছে যেখানে একসাথে বসে মানুষ খাওয়া দাওয়া করতে পারে। হোটেলের ভেতরে লিফটের বন্দোবস্ত রয়েছে। এটা সম্ভবত 8 তলা বিল্ডিং বন্ধুরা।
আর হোটেলের রুমগুলো ঠিক এই রকম। আমি যেই রুমটাতে রয়েছি তার পাশেই দেখুন ভেতরেই পাহাড়ের একদম পাথর দিয়ে নকশা করা একটি বৈচিত্র্যময় অংশ এবং সোজাসুজি রয়েছে আমার রুম। এই রুমে ঢুকলে আপনারা দেখতে পারবেন রুমটি ঠিক কিভাবে সাজানো। এসির ব্যবস্থা রয়েছে, যদি আপনারা নন এসি নিতে চান তাহলেও হবে। রাতের বেলায় কিন্তু এখানে ঠান্ডা যথেষ্ট থাকে, তাই নন এসি নিলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। রুম ভাড়া নন এসি নিলে নেপালি টাকায় ১৫০০ থেকে ২০০০ টাকা, যেহেতু এটা সম্পূর্ণ পশুপতি মন্দিরের সামনে অবস্থিত। অর্থাৎ এই হোটেল থেকে বেরিয়ে পশুপতি মন্দির মাত্র ১০-১২ পা। পরের দিন আমাদের গন্তব্যস্থল হবে নেপালের রাজবাড়ি দর্শন। আমরা নেপাল ভ্রমণের সময় যদি ইতিহাস ও রাজকীয় ঐতিহ্যর আসল স্বাদ পেতে চাই তাহলে অবশ্যই দেখতে হবে এই কাঠমান্ডু দরবার স্কয়ারের কেন্দ্রে অবস্থিত নেপালের সবচেয়ে ঐতিহাসিক রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। মল্ল রাজাদের সময়ে এর ব্যাপক সম্প্রসারণ হয় এবং পরে শাহ রাজবংশও এখান থেকেই শাসন কার্য পরিচালনা করে। 1886 সাল পর্যন্ত নেপালের রাজপরিবার এই প্রাসাদেই বসবাস করতেন। পরে এখান থেকে তারা স্থানান্তরিত হয়ে যান। প্রাসাদে প্রবেশ করলেই চোখে পড়ে অসাধারণ নেয়ার স্থাপত্য শৈলী, কাঠের সূক্ষ্ম কারুকার্য, প্রাচীন জানালা, রাজকীয় অঙ্গন, মন্দির এবং প্রাসাদের বিভিন্ন অংশ যেন অতীতের গল্প শোনায়। একসময় এখানে 40 থেকে 50টিরও বেশি আঙিনা ছিল বলে জানা যায়। বর্তমানে তার কিছু অংশ সংরক্ষিত রয়েছে। প্রাসাদের ভেতরে রয়েছে বিখ্যাত নাসাল চক, যেখানে নেপালের বহু রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়েছে। এখানেই রাজকীয় অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতো। কাঠমান্ডু দরবার স্কয়ারের চারপাশে অসংখ্য প্রাচীন মন্দির, দেবদেবীর মূর্তি এবং ঐতিহাসিক স্থাপনা রয়েছে। তাই শুধু একটি রাজপ্রাসাদ নয়, বরং নেপালের সংস্কৃতি, ধর্ম এবং ইতিহাসের এক বিশাল ভাণ্ডার এই জায়গাটি। এই এলাকা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত। আমি যখন এই প্রাসাদ চত্বরে দাঁড়িয়েছিলাম তখন মনে হচ্ছিল যেন কয়েকশো বছর আগের নেপালে ফিরে গেছি। চারিদিকে প্রাচীন স্থাপত্য, মন্দিরের ঘণ্টাধ্বনি, পর্যটকদের ভিড় এবং ইতিহাসের ছোঁয়া, সব মিলিয়ে পরিবেশটি ছিল একেবারেই অন্যরকম। রাজাদের পদচিহ্ন বহন করে চলা এই প্রাসাদ আজও নেপালের গৌরবময় অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নেপাল সফরে ধর্মীয় স্থান যেমন পশুপতিনাথ, মনোকামনা বা স্বয়ংশম্ভুনাথ মনকে আধ্যাত্মিক অনুভূতি দেয়, তেমনি হনুমান ধোকা দর্শন নেপালের রাজকীয় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাই এটি নিঃসন্দেহে কাঠমান্ডুর অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। আপনি যদি ঐতিহাসিক প্রেমিক হন তাহলে অবশ্যই এই জায়গায় ঘুরে যাবেন। এরপর আমরা নেপাল ভ্রমণের এক পর্যায়ে এমন একটি ধর্মীয় স্থানে পৌঁছাই যেখানে দূর থেকেই একটি বিশাল শিব মূর্তি চোখে পড়ছিল। পাহাড়ি পরিবেশের মধ্যে স্থাপিত এই মূর্তিটি আধুনিক প্রযুক্তিতে নির্মিত বলে মনে হচ্ছিল। বিশাল মহাদেবের মূর্তি যেন আকাশচুম্বী গগনকে আশীর্বাদ দিচ্ছিল। মূর্তির সামনে সারিবদ্ধভাবে কয়েকটি ছোট ছোট শিবলিঙ্গ স্থাপন করা ছিল। ভক্তরা একে একে প্রতিটি শিবলিঙ্গে জল ও ফুল অর্পণ করছিলেন। চারিদিকে ভক্তিমূলক পরিবেশ, ঘণ্টাধ্বনি এবং ধূপের সুগন্ধ মিলে এক আধ্যাত্মিক আবহ সৃষ্টি করেছিল। তার মাঝখান থেকেই উড়ে যাচ্ছিল হেলিকপ্টার, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। চারিদিকে পাহাড়ে ঘেরা এই উচ্চ শিবের মূর্তি যেন মানুষের মনকে ছুঁয়ে যাচ্ছিল। আপনারা দেখতেই পারছেন গগনচুম্বী মহাদেব আশীর্বাদ দিচ্ছে প্রত্যেকে। তাই ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটিকে একবার ভিজিট করে যাবেন। মহাদেবের চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নেপাল ভ্রমণের শেষ দিকের অন্যতম সুন্দর অভিজ্ঞতা ছিল পাহাড়ের অনেক উঁচু একটি ভিউ পয়েন্টে উঠে সূর্যাস্ত দেখা। সারাদিন মন্দির, ঐতিহাসিক স্থান এবং বিভিন্ন দর্শনীয় জায়গা ঘোরার পর আমরা পাহাড়ের ওপরে অবস্থিত সেই মনোরম স্থানের উদ্দেশ্যে রওনা হই।
পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে যত উপরে উঠছিলাম ততই চারপাশের দৃশ্য আরও সুন্দর হয়ে উঠছিল। ভিউ পয়েন্টের মাঝখানে উঁচু একটা থাম গঠন করা ছিল, যেখানে অনেক মানুষ একসঙ্গে উঠে চারিদিকের ভিউ দেখতে পারে। খুব কম বাজেটেও যে এত সুন্দর একটি আন্তর্জাতিক ভ্রমণ করা যায় তা নেপাল সফর তারই প্রমাণ। ফেরিঘাট পার হয়ে আপনাদের একটা কথাই বলবো, যদি 7 থেকে 11,000 টাকার মধ্যে 8 দিনের নেপাল ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অনেক কম টাকায় ঘুরতে পারবেন।